তুমি এমন সাহস করলে অভিনব? আমায় না বলে কোথায় গেলে? অনন্যা, তুমি কোনোদিন খোঁজ নাওনি তোমার অকর্মা স্বামী কার সঙ্গে কথা বলে? চলো অভিনবের পর্দা ফাঁস করা যাক। আজই ওকে হাতে নাতে ধরব। এটা বলেই রাজ অনন্যার গাড়ি বের করলো আর সবাই মিলে অভিনবের ট্যাক্সিকে ফলো করতে শুরু করলো। রাজ, তাড়াতাড়ি যাও। অভিনব, আজ তোকে ফাঁস করব। কোথায় যাস আর কি কীর্তি করিস সব বের করে ফেলবো। রাজ আর সবাই চিন্তায় ছিল যে অভিনব কোথায় যাবে আর কিভাবে ওকে ফাঁস করবে আর ঠাট্টা করবে, কিন্তু তারা জানতো না আজ অভিনবের এমন পরিচয় তাদের সামনে ফাঁস হতে চলেছে যা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। অভিনব কি গরিব ছেলে যে শুধু গালাগাল খাওয়ার জন্যই জামাই হয়ে এসেছে, নাকি অন্য কিছু? কোথাও যেও না, সব গোপন ফাঁস হতে চলেছে। আরে থামো থামো! পুলিশ হঠাৎ চেকপোস্টে অভিনবের ট্যাক্সিটা থামাল। রাজ নিজের গাড়িটা একটু দূরে থামিয়ে সব দেখতে লাগলো। পুলিশ ইন্সপেক্টর অভিনবকে গাড়ি থেকে নামিয়ে চেকিং শুরু করলো। তল্লাশিতে অভিনবের কাছে একটা বন্দুক পাওয়া গেল। বন্দুক দেখে ইন্সপেক্টর বলল, এটা কি? এই বন্দুক কোথা থেকে এলো? লাইসেন্স কোথায়? অভিনবের কাছে বন্দুক? যে লোকটা নিজের চাকরের কাছ থেকেও গাল খায়, পুরনো গাড়িতে পেট্রোল ভরতে 500 টাকা ধার নেয়, ওর কাছে বন্দুক এলো কোথা থেকে? তবে কি আমি অভিনবের আসল সত্যটা জানিই না? বন্ধুরা, এই অভিনব একটা অপরাধী। এখন দেখো পুলিশ কিভাবে ওর কাছ থেকে সত্য বের করে। আমি শুধু কমিশনারের সামনে মুখ খুলব। তাই নাকি? দেখো দেখো, পুলিশ কমিশনারকে চাই ওর। শোন, বেশি চালাকি করার চেষ্টা করিস না, নইলে তোকে উল্টো করে ঝুলিলে এমন মারবো যে তোর আসল পরিচয় বেরিয়ে আসবে। যে লোকটা বাড়ির চাকরদের কাছ থেকেও বকুনি খেত, আজ সে পুলিশের হাত ধরে ফেলল। আমার হাত ছাড়, নইলে লাঠি দিয়ে পেটাব। আরে ছেড়ে দাও ওনাকে। এই চিৎকার শুনে আশেপাশে সব পুলিশ ঘুরে তাকাল। অনন্যার রাজও হতবাক হয়ে গেল। ও পাগল হয়ে গেছে, কেউ কমিশনারকে ফোন করো। এই গোলমালের মাঝেই একটা পুলিশের সাইরেন শোনা গেল। এ কি নাটক হচ্ছে এখানে? স্যার, ওনার ওপর হাত তোলার সাহস হলো কেন? কমিশনারকে দেখে সবাই ফ্যাকাশে হয়ে গেল। আর অভিনব যে এতক্ষণ অপমানিত হচ্ছিল, এখন পুলিশেরাও তার সামনে কাঁপছে। কমিশনার ওকেও চিনে ফেলল, কিন্তু কিভাবে? এখানে অনন্যা, বাকি সবাই আর পুলিশ ইন্সপেক্টরও ভাবতে লাগলো, তুমি কি তোমার চাকরি ভালোবাসো না? কে ওনাকে ধরেছে? কিন্তু স্যার, ও বন্দুক, মানে ওর কাছে বন্দুক ছিল তো কি হয়েছে? ওটা সেলফ ডিফেন্সের জন্য। আর আমি ওনাকে ওনার জন্মদিনে এই বন্দুকটা গিফট করেছিলাম। ওর জন্মদিনে? কিন্তু ওর জন্মদিনে তো অভিনব ওর মায়ের স্যান্ডেল মেরামত করতে গিয়েছিল। কমিশনার ওকে বন্দুক গিফট করলো? আমি কি স্বপ্ন দেখছি? অনন্যার বাকিরা কিছুই বুঝতে পারছিল না। তখনই কমিশনার অভিনবকে সম্মান দিয়ে যেতে বলল। কিন্তু রাজ গাড়ি নিয়ে অভিনবের পিছু নিতেই পুলিশ ইন্সপেক্টর ওদের থামালো। এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছ? এই মেয়েগুলো কারা? সবাই নামো, এসো।
স্যার, আমরা অভিনবজির সঙ্গে আছি, তাই উনি যেখানে যাবে আমরাও সেখানেই যাচ্ছি। ঠিক আছে, যাও। ওরা অভিনবের ট্যাক্সিকে ফলো করতে থাকলো। ট্যাক্সিটা একটা বিশাল পুরনো গলি দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় কয়েকটা কালো গাড়ি সেই পুরনো গলি থেকে বেরিয়ে এলো। গাড়িটা অভিনবের ট্যাক্সির সামনে এসে সামনে চলতে লাগলো। তারপর আরও 3টে কালো গাড়ি অভিনবের ট্যাক্সির সঙ্গে সঙ্গে চলতে লাগলো। ও মাই গড! অভিনবের দুবাইয়ের সঙ্গে কি সম্পর্ক? আরও দুবাই থেকে ফোন পাচ্ছিল কেন? গরিব ডেলিভারি বয় অভিনবের প্রেমিকা ওকে ছেড়ে একটা ধনী লোকের জন্য চলে গিয়েছিল। তারপর কি হয়েছিল? প্রেমে হেরে যাওয়া অভিনব 50 ফুট উঁচু বিল্ডিংয়ের ছাদে উঠে গিয়েছিল নেশা করে। বৈভবী, আমি এই দুনিয়া ছেড়ে যাচ্ছি। তোমার অভিমান আমাকে মেরে ফেলেছে। সেই ধনী লোকটার সঙ্গে সুখে থেকো। আমি যাচ্ছি। ওর জীবনে ভাগ্য কি খেলা দেখাবে কেউ জানতো না। হঠাৎ অভিনব পড়ে গেল নুচে, কিন্তু কোথায় পড়ল সে? এটা কি? ও ঈশ্বর, আমি এখানে কিভাবে এলাম? হ্যাঁ, ছাদ থেকে পড়ে অভিনব পৌঁছে যায় শহরের সবচেয়ে সুন্দর ও ধনী মেয়ে আনান্যার বেডে, যে ওই সময় শান্তিতে ঘুমোয়েছিল। সে ঘুম থেকে উঠতেই জিজ্ঞেস করল, তুমি কে এবং আমার বেডে তুমি কি করছো? আমি জানি না কোথা থেকে এলাম। কিছুই বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। তোমার স্বপ্ন থেকে বেরিয়ে বলো তুমি কে? তুমি কি জানো আমি কে? ও ঈশ্বর, এসব কি দিদি? এই ভিখারিটা তোমার বেডরুমে কি করছে? ও, বুঝতে পেরেছি। সানি, তুমি এখানে কি করছো? না না, প্রশ্নটা আমার করা উচিত দিদি। এই ছেঁড়া লোকটা তোমার বেডরুমে কি করছে? দেখো দেখো ভাই, আমি নিজেও জানি না কিভাবে এখানে এলাম। আমি শুধু বলতে চাই আমি ছাদে ছিলাম। চুপ কর। পুলিশ আসবে আর পুরো সত্য উদ্ঘাটন করবে। না না দিদি, পুলিশকে কিছু বলিও না। হয়তো তুমি সিং পরিবারের মর্যাদা ভুলে যাচ্ছ। সিং পরিবারের সকল সিদ্ধান্ত এক ব্যক্তিই নেন, মহান রাজা হারদেব পাল সিং, আমাদের সম্মানিত দাদু। দাদুর নামে শুনে অনন্যার কপালে ঘাম জমতে শুরু হয়ে গেল। অনন্যা,
হারদেব পাল সিং কেবল শহরের একজন পরিচিত ধনী মানুষ নন, তিনি ছিলেন বেশ রক্ষণশীল ও কঠোর মানুষ, পুরনো ব্যবস্থার চিন্তার অধিকারী। তিনি স্যুট পরা মানুষ, কিন্তু মানসিকতা ছিল 500 বছর পুরনো। অনায়াসে অনন্যা ভয়ে কাঁপতে লাগলো। দাদু ফিরে এলে কি হবে সে ভাবতে লাগলো। অনন্যা, বের হও। দাদুর উচ্চ কণ্ঠ শুনে অনন্যা হতবাক হয়ে দাঁড়িয়ে গেল। দাদু, সে বুঝতে পারল হয়তো দাদু সব জানতে পেরে গেছেন, কিন্তু কিভাবে? আর কতক্ষণ তুই এই ভিকরিটার সঙ্গে পড়ে থাকবি? উঠ, দাদু তোকে দেখার অপেক্ষায় আছেন। কোথায় যাচ্ছিস ভাই? বড়রা ঠিকই বলেন, অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন দেখো, এখন কে রক্ষা করবে আমার দিদিকে দাদুর রাগ থেকে? আর তুই ডেলিভারি বয়, তোর তো যা তা হয়ে গেল। এটা শুনে অভিনব বুঝল সানি হয়তো সবকিছু করেছে। ছাদ থেকে পড়ে হয়তো অভিনব অচেতন হয়ে গিয়েছিল এবং সানি তাকে সেই অবস্থায় এখানে নিয়ে এসেছে। কিন্তু এখন অভিনবের মনের মধ্যে অন্য প্রশ্নগুলো ঘুরছিল। একজন ভাই তার বোনের সঙ্গে এমনটা করতে পারে? সে কি সত্যিই ওর ভাই? এই প্রশ্নগুলো অভিনবের মাথায় ঘুরে বেড়াচ্ছিল। এদিকে হারদেব পাল সিং একটি বড় সমস্যা বয়ে এনেছে। তোমার এত বড় সাহস, বিয়ের আগেই কোনো ছেলের সাথে সম্পর্ক রাখো? তোমাকে আমি আমার নাতনি বলতে লজ্জা পাই। দাদু, বিশ্বাস করুন, আমি জানি না এই ছেলেটাকে। মিথ্যা বলো না, আমি সব জানি, বুঝেছ? সব তোমার মা বাবার ভুল। তোকে পড়াশোনা শেখালাম, বিজনেসও করতে দিলাম, আর তুই একটা রাস্তার ছেলেকে ঘরে নিয়ে এলি। হারদেব পাল অভিনবের হাতে একটি জিনিস দেখে চমকে গেলেন। তোমার লজ্জা হওয়া উচিত। তুমি নিজে দাদু হয়ে নিজের নাতনির উপর হাত তুলছো। তাকে এভাবে অপমান করা, তুমি ঠিক আছো? এই কি ন্যায়? হঠাৎ পুরো ঘর নিশ্চুপ হয়ে গেল। কেউ আগে হারদেবের সঙ্গে এভাবে কথা বলেনি। এখানে একটা সাধারণ ডেলিভারি বয় শহরের একজন নামকরা মানুষের সাথে তর্ক করছে। তুই নীচ মানুষ, কি সাহসে আমার দাদুর মুখের ওপর কথা বলিস? তোকে গুলি করে মারব। সানি, ওকে ছেড়ে দাও। সানি বুঝল না কেন তার দাদা এভাবে বলছেন, কিন্তু তার কোনো উপায় ছিল না। তাকে দাদুর কথা মানতে হলো। হারদেব পাল অভিনবকে ওপরে থেকে নিচে পর্যন্ত দেখে অনন্যাকে বললেন, অনন্যা, ওই ছেলেটার নাম যাই হোক, তোকে তাকে বিয়ে করতেই হবে। না দাদা, আমি কিভাবে তার সাথে বিয়ে করব? আমি তোর নামও জানি না। ও মেয়ে, এমন নির্দোষ অভিনয় করো না। তুমি হারদেব সিং এর বিধি জানো না? নিঃশব্দে বিয়ে করো, আর তা আজই। না দাদা, আমি এই দরিদ্রটাকে বিয়ে করব না। আমি বিয়ে করব না। ঠিক আছে সানি, তোমার বোনকে ফার্ম হাউসে নিয়ে যাও, জানতো মাটিতে পুঁতে দাও। এটা শুনে অনন্যা সিং উঠে দাঁড়ালো। সে জানতো হারদেব যা বলছে তা সে বাস্তবেই করাতে পারে, কারণ এর আগেও যে কেউ সিং পরিবারের নিয়মের বিরুদ্ধে গিয়েছে তাদেরও এই এক পরিণতি হয়। অনন্যা এখন দাদুর সম্মুখে অপ্রতিরোধ্য। অভিনব জানতো যদি সে অনন্যাকে বিয়ে না করে, এক নির্দোষ মেয়ে তার জন্য প্রাণ হারাবে। তারপর আর কি, 1 ঘন্টার মধ্যেই ওই একই হলে অনন্যা ও অভিনব বিয়ে হয়ে গেল। তাদের বিয়ের প্রথম রাতে অনন্যার মাথায় কেবল একটি চিন্তা ছিল। তোমার নাম কি? অভিনব, কিন্তু আমার বাবার আদর করে ডাকেন। সে যাই হোক না কেন, আমার জানার দরকার নেই। আর একটি কথা ভালো করে শোনো, এই বিয়ে বিয়ে নয়, এটা জবরদস্তি।
আমরা হয়তো স্বামী স্ত্রী, কিন্তু এই ঘরে আমাদের সম্পর্ক দুজন অপরিচিতদের মতোই। অভিনব জানতো যে রাজবাড়ির রানী অনন্যার সাথে একজন ডেলিভারি বয়ের কী বা সম্পর্ক থাকতে পারে, কিন্তু সে এটা জানতো না যে ঈশ্বর যদি তাদের মিলিয়ে দিয়ে থাকেন তাহলে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আজ আমার বন্ধু আকরামের জন্মদিনের পার্টি, আর অনন্যা তুমি আমাদের নতুন জামাইকে সঙ্গে নিয়ে যাবে। অনন্যা পার্টিতে যেতে চাইছিল না, কিন্তু দাদুর আদেশ অমান্য করা তার পক্ষে সম্ভব ছিল না। অনন্যার সাথে অভিনবকে যেতে বাধ্য করা হলো, কিন্তু সেখানে গিয়ে সে এমন একজনের মুখোমুখি হলো যা তাকে একেবারে অবাক করে দিল। বৈভবী, তুমি এখানে? হ্যাঁ, অভিনবের সামনে দাঁড়িয়ে ছিল তার প্রাক্তন প্রেমিকা বৈভবী, যার থেকে অভিনব ভালোবাসায় বিশ্বাসঘাতকতা পেয়ে ছাদে উঠেছিল। কিছুদিন আগেই শহরের নামকরা ধনী দেবান তার প্রেমে পড়ে যায়, আর বৈভবী অভিনবের সাথে সম্পর্ক ভেঙে দেয়। দেবান দেখল অভিনব বৈভবীর সাথে কথা বলছে, তাকে দেখেই বলল, বেবি, এই হতচ্ছাড়াটা কে? এ তো সেই ডেলিভারি বয়টা না, যে তোমার জন্য ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল? হ্যাঁ বেবি, এ তো সেই আজকের দেবদাস। মনে হয় ডেলিভারি দিতে এখানে এসেছে, তাই না? এদিকে সানি সেখানে এসে পৌঁছাল যে আগে থেকেই পার্টিতে ছিল। কি খবর জামাই বাবু? এখানে পিৎজা ডেলিভারি করতে এসেছো নাকি? জামাই বাবু, তোমাকে দেখে তো গরিব ঘরের ছেলে মনে হয়, কিন্তু এতটা গরিব যে ডেলিভারি বয় হয়ে গেছো। ছি 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 জামাই বাবু। সানি, তুমি এই ছেলেকে জামাইবাবু কেন বলছো? কি বলছো এসব? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি যে আমার বোনের বিয়ে এই ছেলেটার সাথেই হয়েছে। ও আমার বোনের স্বামী, ও আমার বোনের আদরের মিষ্টি ভালোবাসার স্বামী। এই কথা শুনে পার্টির সবাই চমকে গেল, কিন্তু সবচেয়ে বেশি অবাক হলো অন্যান্যার প্রাক্তন প্রেমিক চিরাগ। না অনন্যা, তুমি এটা করতে পারো না। আমি এত বড় লোক, আর তুমি কি না এই ভিখারিটাকে বিয়ে করলে? তোমার এমন কি হলো যে তুমি এই ভিখারিটাকে বিয়ে করলে? দাঁড়াও চিরাগ, আমিই বলছি আমার আদরের বোন কেন ওকে বিয়ে করেছে। এরপর সানি নাটকীয়ভাবে সেখানে উপস্থিত সবার সামনে সেই অদ্ভুত বিয়ের গল্পটা বলতে শুরু করলো। কিভাবে অভিনবকে অনন্যার বিছানায় পাওয়া গিয়েছিল, কিভাবে দাদু তাদের বিয়ের আদেশ দিয়েছিলেন। সব শুনে সবাই চুপ হয়ে গেল, সবাই চলে যাচ্ছিল। অনন্যার চোখে জল এসে গেল, সে কাঁদতে কাঁদতে দৌড়ে সেখান থেকে চলে গেল। অভিনব অনন্যার পেছন পেছন বেরোতে যাচ্ছিল, কিন্তু সানি তাকে আটকে দিল। সে অভিনবের হাত ধরল। আরে জামাই বাবু, কোথায় যাচ্ছ? তুমি তো আমাদের গর্ব। এসো এসো জামাই বাবু, তোমার জন্য এই চেয়ারটা বিশেষভাবে বানানো হয়েছে। এই বলে সানি অভিনবকে সুন্দর কিন্তু বিপজ্জনক দেখতে একটা চেয়ারে বসার জন্য ইশারা করল। আরে সানি, পাগল নাকি? ও এই চেয়ারে বসতে পারে না। তুই তো জানিস এটা কার চেয়ার, তাই না? তুই চুপ কর দেবান। আমার জামাই বাবুকে কিভাবে সম্মান জানাতে হয় সেটা আমি জানি। হ্যাঁ, ও যেই হোক না কেন আমাদের বন্ধু সানির জামাইবাবু, তো ওকে তো সম্মান দেখাতেই হবে, তাই না? অবশ্যই দেখাতে হবে, কেন দেখাবো না? চিরাগের কথা শুনে দেবান ব্যাপারটা বুঝলো। সানি মনে মনে অভিনবকে শেষ করে দেওয়ার ফোন দিয়ে আটলো। এবার এই ডেলিভারি বয়টা নিজের আসল জায়গাটা বুঝতে পারবে। এসো, তোমাকে তোমার হট সিটে বসাই। এটা তোমার জন্যই বানানো, এবার বসো। আরে জামাই বাবু, দয়া করে বসো। অভিনব চেয়ারে বসার সাথে সাথেই খুব জোরে একটা অ্যালার্ম বাজতে শুরু করলো। এসব কি হচ্ছে? তুই এটা কি করলি? তুই মাফিয়া কিং এর চেয়ারে বসেছিস, তুই তো এবার শেষ। ওই বিশেষ চেয়ারটা ছিল মাফিয়া কিং গ্যাংয়ের লিডার আকরামের, আর ওই চেয়ারে আকরাম ছাড়া অন্য কারোর বসার অনুমতি ছিল না। কোন মায়ের বেটার এত সাহস যে মাফিয়া কিং এর চেয়ারে বসেছে? স্যুট বুট পরা, হাতে দামি সিগার নিয়ে স্বয়ং আকরাম এসে হাজির হলো। অ্যালার্ম শুনে সে বুঝেছিল কেউ মাফিয়া কিং এর চেয়ারে বসার সাহস দেখিয়েছে।
তুই কে? তোকে এখন আকরামের রাগ থেকে কে বাঁচাবে? স্যার, আমাকে মাফ করে দিন। আমি এই চেয়ারটার ব্যাপারে কিছুই জানতাম না। অভিনব যখন আকরামের সামনে ক্ষমা চাইছিল তখন আকরামের চোখ আটকে গেল অভিনবের হাতের আংটায়। আংটিটার ওপর একটা বাঘ খোদাই করা ছিল। আংটিটা দেখে আকরামের মুখের ভাব হঠাৎ পাল্টে গেল। রাগের জায়গায় চোখে মুখে ভয় ফুটে উঠল। আংটিটা দেখে আকরামের যেন পুরনো কিছু মনে পড়ে গেল। টাইগার, আমাকে মাফ করে দিন। আমি আপনাকে চিনতে ভুল করেছি। আমি সত্যিই দুঃখিত। আরে আকরাম কাকা, আপনি এই ভিখারিটার সামনে হাত জোড় করছেন কেন? তুই ওকে ভিখারি বললি? ছোট লোক কোথাকার। এই চেয়ার ওর, এই সাম্রাজ্য ওর। ওই আমাদের মাফিয়া কিং গ্যাংয়ের আসল মালিক, আমাদের টাইগার। ওই আসল টাইগার। হে ভগবান! কেন আকরামের মতো একজন ভয়ঙ্কর ডন অভিনবের সামনে মাথা নত করল? কেনই বা সে অভিনবকে টাইগার বলে ডাকল? আকরাম কি অভিনবকে চিনতে পেরেছিল? অভিনব ওরে টাইগারের গল্প কোন নতুন মোড় নেবে? বাকিটা জানতে হলে দেখুন পরের এপিসোড, দ্য রিটার্ন অফ দ্য টাইগার, শুধুমাত্র পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। নিচের লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।